Yes. আচ্ছা, টেন্সটা মোটামুটি মনে আছে তাই না? যখনই টেন্সটা প্রয়োজন হয় আমরা আবার আর একটু দেখে নিব। আমরা ভয়েস চেঞ্জটাও দেখব, এবং আমরা নতুন যে লেসনগুলো রয়েছে এগুলো দেখব। আমরা কথা বলতে গেলে আমাদের একটা আইটেম খুব প্রয়োজন হয়, সেটাকে বলা হয়েছে কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্বের অর্থ হচ্ছে, হ্যাঁ, কজেটিভ ভার্বের অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া অর্থাৎ নিজে কাজ না করে, সাবজেক্ট বা কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজগুলা করায়, তখন সেই ভার্বটাকে কজেটিভ ভার্ব বলে। যেমন আমি ভাত খাই, এখানে খাওয়া কাজটি কে করে? আমি নিজে। তাহলে এখানে খাওয়া কাজটি সাবজেক্ট যদি বলা হয় মিতা গান গায়, গান গাওয়া কাজটি কে করছে? মিতা। তাহলে এখানে সাবজেক্ট নিজের কাজ নিজে করছে। কিন্তু যখন সাবজেক্ট নিজের কাজটি অন্যকে দিয়ে করায়, যেমন আমি ভাত খাই, আর আমি যদি বলি আমি আমার বাচ্চাকে ভাত খাওয়াই। মানে প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসের সাথে কিছুটা মিল হ্যাঁ, কিছুটা মিল আছে, একদমই ঠিক, কিন্তু পুরাপুরি মিল নেই। মানে ওখানে প্যাসিভের সংজ্ঞাটাই ছিল এমন যে বাক্যে অবজেক্ট বা, হ্যাঁ, ইয়েস, সাবজেক্ট নিজে সক্রিয় থাকবে, উপস্থিত থাকবে, সাবজেক্টের কর্তৃত্ব প্রাধান্যটা বেশি থাকবে। এটা হচ্ছে ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ ভয়েস, এর বাংলাটা হচ্ছে কর্তৃবাচ্য। আর যখন প্যাসিভ ভয়েস হবে তখন তার বাংলাটা হচ্ছে কর্মবাচ্য, অর্থাৎ ওই সেই বাক্যে কর্ম প্রাধান্য পাবে। হ্যাঁ হ্যাঁ, যেমন আমি ভাত খাই আর ভাত আমার দ্বারা খাওয়া হয়, অর্থাৎ আমি, আমার কর্তৃত্বটা প্যাসিভ ভয়েসে একটু দূরে সরে গেল। এটা হচ্ছে ভয়েস। আর এই পজিটিভ ভার্বরা হচ্ছে কিছুটা ওইরকম, তবে বলা হচ্ছে সাবজেক্ট বা কর্তা নিজের কাজ নিজে না করে যখন অন্যকে দিয়ে করায়। যেমন বলা হচ্ছে আমি খাই, আই ইট, কিন্তু আমি যদি বলি আমি আমার বাচ্চাকে করাই, একদমই ঠিক। বলা হচ্ছে আমি ভাত খাই, আর এটা হচ্ছে ডিরেক্ট ভার্ব, আমি ভাত খাই, খাওয়া কাজটা আমি নিজে করছি। আর যখন বলি আমি আমার বাচ্চাকে খাওয়াই, আমি নিজে খাই না, তখন যদি বলা হয় আমি আমার বাড়িটিতে রং করিয়েছি, অর্থাৎ একজন শ্রমিক নিয়োগ করেছিলাম, সে আমার বাড়িতে রং করে দিয়েছে, রং আমি কিনে দিয়েছি কিন্তু রং করার কাজটি আমি করিনি। হুম। অর্থাৎ যখন সাবজেক্ট, বলা হচ্ছে যে যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেয়, সেইটাই হচ্ছে কজেটিভ ভার্ব। একে বাংলায় বলে প্রযোজক ক্রিয়া। বাংলা ব্যাকরণের জন্য এই ক্রিয়া জানা জরুরি। প্রযোজক ক্রিয়া, যেমন একটা ছবি, মুভি বানাবো আমি একটা, এর কিন্তু পরিচালক থাকে। পরিচালক কিন্তু ওই মুভিতে অভিনয় করে না, সে নায়ক নায়িকা কিন্তু হায়ার করে নিয়ে আসে, ভাড়া করে নিয়ে আসে, তারাই কিন্তু অভিনয়টা করে দেয়, কিন্তু ওই পরিচালক দিক নির্দেশনা দেয়। এখানে পজিটিভ ভার্বটাও ঠিক সেই রকম। মা শিশুকে চাঁদ দেখায়, আমি তাকে দিয়ে বাড়িটিতে রং করালাম, আমি তাকে দিয়ে আমার চুল কাটালাম। নিজের চুল নিজে নিজে কাটা যায় না, তখন কি করি? আমি সেলুনে গিয়ে আমি আমার চুল কাটিয়ে এসেছি। এইগুলা হচ্ছে পজিটিভ ভার্ব। তো এই কজেটিভ ভার্বের অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া অর্থাৎ নিজে কাজ না করে যখন অন্যকে দিয়ে কাজ করানো হয়। কজেটিভ ইন রিয়েল মুড আর কজেটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড। কজেটিভ ইন রিয়েল মুড আর কজেটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড। পজিটিভ ভার্ব এই দুই প্রকার, রিয়েল মুড আর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মুড। হ্যাঁ, আচ্ছা, অর্থাৎ হ্যাঁ, রিয়েল মানে হচ্ছে কি, আমি দেখাচ্ছি সরাসরি কিছু ভার্বের সরাসরি পজিটিভ ফর্ম থাকে। যেমন দেখেন, এই যে জায়গাটা ইট মানে হচ্ছে খাওয়া, আর এইটার একটা পজিটিভ ভার্ব পাওয়া যায় ডিকশনারিতে যেটাকে বলা হয় ফিড। ফিড মানে খাওয়ানো। খাওয়া, খাওয়ানো দুটো দুই জিনিস। হ্যাঁ, লার্ন মানে শেখা আর টিচ মানে শেখানো। আমি আমার স্টুডেন্ট লাইফে ইংরেজি শিখেছি, এখন আমি সুমিকে ইংরেজি শেখাচ্ছি, তাহলে আমি শিখেছি যখন, তখন এটা ছিল হচ্ছে কজেটিভ ভার্ব। আর এর রিয়েল মুডটা হচ্ছে টিচ, অর্থাৎ যখন দেখবেন ডিরেক্ট ভার্ব থেকে ডিরেক্ট কজেটিভ পাওয়া যায়। ইট মানে খাওয়ানো, হি ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো, লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো, নো মানে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিন্তু দেখেন কিছু কিছু ভার্বের কজেটিভ পাওয়া যায় না। যেমন যদি বলি আমি অঙ্কটি করি, আই ডু দা সাম, আই ডু দা সাম, আমি অঙ্কটি করি। হ্যাঁ, কিন্তু যদি বলা হয়
আমি তাকে দিয়ে অঙ্কটি করাই। আমি তাকে দিয়ে কি হবে অঙ্কটি? সাউন্ড কি একটু জোরে শোনা যাচ্ছে? কমিয়ে দিব? সমস্যা হচ্ছে আপনার? না, একটু, আচ্ছা একটু কমিয়ে দিলাম, সমস্যা হলে বলবেন, হ্যাঁ। আচ্ছা, তো বলা হচ্ছে যে আহ, আমি অঙ্কটি করি, আই ডু দা ওয়ার্ক, এটা কিন্তু একটা সাধারণ বাক্য, এটা পজিটিভ না। কিন্তু যখন বললাম আমি তাকে দিয়ে অঙ্কটি করাই, দেখবেন এমন অনেক কথা আমাদের প্রয়োজন পড়ে। আপনি বললেন যে স্যার আমি দেশে যেতে পারছি না, কিন্তু আমার এক আত্মীয়ের মাধ্যমে আমি আমার বাবা মায়ের জন্য কিছু গিফট কিনে পাঠিয়েছি। আপনি নিজে আসেননি, কিন্তু তারা নিয়ে এসেছে, তারা হচ্ছে এখানে পজিটিভ, অর্থাৎ প্রযোজক। তো বলা হচ্ছে আমি অঙ্কটি করি, কিন্তু যদি বললাম আমি অঙ্কটি করাই, দেখেন ডু মানে হচ্ছে করি, কিন্তু এই ডু ভার্বের ডিরেক্ট কোনো কজেটিভ ভার্ব হয় না। যেমন এখানে ইট মানে খাওয়া, এর ডিরেক্ট কজেটিভ হয়েছে, রিয়েল কজেটিভ হয়েছে ফিড। লার্ন থেকে এসেছে টিস, নো থেকে এসেছে ইনফর্ম, নো মানে জানা, আর জানানো ইংরেজি কি হবে? ইনফর্ম। আমি আপনাকে যদি লিখি যে আমি আগামীকাল পড়াবো, আই উইল টেক ইউর ক্লাস টুমরো, ইফ ইউ আর অ্যাগ্রি প্লিজ ইনফর্ম মি। আমি আগামীকাল 7টায় পড়াবো, আপনি পড়তে রাজি আছেন কিনা আমাকে একটু জানান। ইনফর্ম মানে হচ্ছে জানানো। তো দেখেন এই যে ভার্বগুলোর ডিরেক্ট এরকম জানা, জানানো, ওঠা, ওঠানো, দেখা, দেখানো, এগুলোকে বলে হচ্ছে এই, যেমন ইট, এটা হচ্ছে জেনারেল একটা ভার্ব, সাধারণ ভার্ব। কিন্তু এই ভার্বের একটা মানে ডিরেক্ট পজিটিভ পাওয়া যায়, ইট থেকে এসেছে ফিড, ফিড মানে খাওয়ানো। কিন্তু এই যে বললাম যে ডু মানে করা, এখানে দেখেন এই যে বলা হচ্ছে যে, আর একটু ভালোভাবে দেখি, এটা দিয়েই বোঝাই। আচ্ছা, যেমন এখানে লিখেছি আই মেড হিম ডু দা ওয়ার্ক, এখানে মেকের পাস্ট ফর্ম করেছি যে আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম। আপনি বলছেন যে স্যার আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম, আপনি নিজে করেননি, টাকার বিনিময়ে একজনকে দিয়ে, মনে করেন আপনার ঘরের ফ্লোরটা মুছতে হবে, তো প্রতি রবিবারে ছুটির দিনে একজন কাজের লোক এসে আপনার ঘরটি পরিষ্কার করে দিয়ে যায়। তাহলে টাকা দিচ্ছেন, কিন্তু বিনিময়ে সে কাজ করে দিয়ে যাচ্ছে, এই যে কাজটি করে দিয়ে গেল, এটা হচ্ছে পজিটিভ। তো দেখেন এখানে বলেছিলাম যে এই যে মেক, মেক মানে তৈরি করা, যেমন আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম, ডু মানে হচ্ছে করা। তো এই ডু ভার্বের ডিরেক্ট কোনো কোয়াজেটিভ হয় না এখানে, যেমন কোয়াজেটিভ ডিরেক্ট হয়েছে ইট থেকে ফিড, লার্ন থেকে টিস, হ্যাঁ, নো থেকে ইনফর্ম, রাইজ থেকে রেইজ। এখানে এই ডুটাকে কোয়াজেটিভ করার জন্য অতিরিক্ত একটা এখানে মেক আনতে হয়েছে, মেক। তো মেক এর পাস্ট ফর্ম মেড করেছি কেন? কারণ বাক্যটা রয়েছে পাস্ট টেন্সে, অতীতকালে, যে আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম। তাহলে এই যে তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম, এইটাই হচ্ছে পজিটিভ ভার্ব, এইটাই হচ্ছে পজিটিভ। এই যে জায়গাটাকে আমি বললাম যে আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম, এই ডু মানে হচ্ছে করা, এই ডু ভার্বের কিন্তু কোনো পজিটিভ হয় না, এই জন্য এখানে মেক নিয়ে আসতে হয়েছে, মেক ডু মানে তাকে দিয়ে করানো। শিক্ষক ছাত্রদেরকে দিয়ে লিখিয়ে নেয়, দ্য টিচার্স মেক দ্য স্টুডেন্টস রাইট, এই রাইট মানে লেখা। কিন্তু আমি যদি বলি লেখানো, আমি আপনাকে দিয়ে চিঠিটা লেখাবো, তাহলে এখানে হবে মেক রাইট। এই দেখেন যেখানে ডিরেক্ট এই যে যে বাক্যগুলো দেখিয়েছি, ইট থেকে ফিড, লার্ন থেকে টিচ, এগুলোর সরাসরি পজিটিভ ভার্ব ডিকশনারির পাতায় পাওয়া যায়, কিন্তু যেখানে পাওয়া যায় না সেখানে এই ভার্বগুলো ব্যবহার করতে হয়, এইগুলো ব্যবহার করে ওই বাক্যগুলোকে পজিটিভ করতে হয়। সেই কি কি ভার্ব? মেক, হ্যাভ, গেট, লেট, হেল্প। মেক, হ্যাভ, গেট, লেট, হেল্প, এইগুলা ব্যবহার করে পজিটিভ করা হয়। যেমন দেখেন অবজেক্টকে দিয়ে, অবজেক্ট মানে হচ্ছে কর্ম, অবজেক্টকে হ্যাঁ, লেট শব্দের অর্থটা বোঝায় হচ্ছে কিছুটা অনুমতি দেওয়া। যেমন আমরা বলি না যে লেট মি গো, আমাকে যেতে দিন, লেট মি ইট, আমাকে খেতে দিন, হ্যাঁ, লেট মি, লেট মি ডু দা ওয়ার্ক, আমাকে কাজটি করতে অনুমতি দিন। লেট মানে অনুমতি দাও, লেটের অনেক ব্যবহার হয়, দেখেন এই ইংলিশ। গেট মানে হচ্ছে পাওয়া, পাওয়া, বা এখানে গেট মানে হচ্ছে অন্যরকম হয়, মানে শুধু পাওয়া হবে না, কিন্তু সাধারণ মিনিংটা এমন বোঝায়। হ্যাভ মানে থাকা, মেক মানে তৈরি করা, হেল্প মানে সাহায্য করা, কিন্তু এখানে অর্থগুলো পরিবর্তন হয়ে যাবে। একটু দেখাই, যেমন এখানে বলা হচ্ছে অবজেক্টকে দিয়ে জোর করিয়ে কোনো কাজ সম্পন্ন করা বোঝাতে
মেকের ব্যবহার করা হয়, জোর করিয়ে কাজটা করানো হবে। যেমন আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম, আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। এই মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেক। শিক্ষক ছাত্রদেরকে দিয়ে লিখিয়ে নেয়, ছাত্ররা লিখতে চাচ্ছে না কিন্তু জোর করে লিখিয়ে নিল। দ্য টিচার মেক্স স্টুডেন্ট রাইট। যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে মেক, আর পাস্ট টেন্সে হলে মেড। যেমন আমি তাকে দিয়ে অঙ্কটি করাই, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আই মেক হিম ডু দ্য সাম। আমি তাকে দিয়ে অঙ্কটি করাই। যদি বলি আমি তাকে দিয়ে অঙ্কটি করিয়েছিলাম, তখন আই মেক হবে না, আই মেড। মানে টেন্সটা এখানে কাজে লাগাতে হবে, কারণ মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেড। আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম, অঙ্কটি করিয়েছিলাম। দেখেন গেটের ব্যবহারটা কোথায় হয়, বলা হচ্ছে একটু কম জোর প্রয়োগ করে, একটু কম জোর প্রয়োগ করে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া বোঝাতে গেট ব্যবহার করা হয়। একটু কম জোর প্রয়োগ করা হবে কেমন দেখেন, বলা হচ্ছে আমি ছেলেটাকে দিয়ে আমার কাপড় ধোয়ালাম। আমি বলছি যে আমার বাসায় একটা কাজের ছেলে রয়েছে, তাকে দিয়ে আমি কাপড় ধোয়ালাম। আই গেট দ্য বয়, দেখেন এখানে গেটের ব্যবহার করতে হবে। আই গেট দ্য বয় টু ওয়াশ মাই ক্লথস। আই গেট দ্য বয় টু ওয়াশ মাই ক্লথস, আমি ছেলেটাকে দিয়ে কাপড় ধোয়ালাম। আচ্ছা, আই গট মাই মোবাইল রিপেয়ার্ড বাই দ্য মেকানিক। মেকানিকের দ্বারা আমি আমার মোবাইল ফোনটি রিপেয়ার করেছিলাম। হুম আচ্ছা, আমি মেকানিককে দিয়ে মোবাইলটা মেরামত করিয়ে নিয়েছিলাম। স্ট্রাকচার দেখেন। আচ্ছা, আমরা এতটুকু কি জানতে পেরেছি যে কোয়াজিটিভ ভার্বটা মূলত কি? কোয়াজিটিভ ভার্বটা হচ্ছে নিজে কাজ না করে অন্যকে দিয়ে করানো বোঝালে তখন সেটাকে কোয়াজিটিভ ভার্ব বলে। যেমন হ্যাঁ, যেমন যেমন আমি খাই, আই ইট। আর আমি তাকে খাওয়াই, আই ফিড হিম। তখন এই ফিড শব্দটা ব্যবহার করতে হবে, ফেড, FEED। আমি শিখি, আই লার্ন। আর আমি তাদেরকে শেখাই বা আমি তাদেরকে পড়াই, যেমন আমি আপনাকে পড়াচ্ছি, তখন আই টিচ ইউ, আমি আপনাকে পড়াই। আমি জানি, আই নো। আমি জানাই, আই ইনফর্ম। হুম যেমন আমি একটি আমি চাঁদ দেখি, আই সি দ্য মুন। আর আমি চাঁদ দেখাই, আই শো দ্য মুন। হ্যাঁ, মা তার ছেলেকে কোলে নিয়ে দেখাচ্ছে যে দেখো বাবু, আকাশে ওই দেখো চাঁদ উঠেছে। তাহলে এক্ষেত্রে হবে হচ্ছে শো। হুম এক্ষেত্রে কি হবে, শো ব্যবহার, সি মানে দেখা, শো মানে দেখানো। আচ্ছা, আমরা যদি এতটুকু মনে রাখতে পারি, তারপর আরেকটা বিষয় মনে রাখবেন, এখানে যে বিষয়টা প্রশ্ন করেছিলেন যে দুই রকমের হয় কজেটিভ ভার্ব। কজেটিভ ইন রিয়েল মুড, রিয়েল মুডের কজেটিভ কোনগুলা, যেগুলা কজেটিভ অলরেডি করা থাকে। যেমন এই যে ইট মানে খাওয়া, ফেড মানে খাওয়ানো, নো মানে জানা, ইনফর্ম মানে জানানো, এইগুলোকে বলে রিয়েল কোয়াজেটিভ মুড। আর যেখানে এই শব্দগুলো এনে কোয়াজেটিভ করতে হয়, মেক, হ্যাভ, গেট, লেট, হেল্প, এগুলোকে বলা হয় কোয়াজেটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড। অ্যাসিস্ট্যান্ট শব্দের অর্থ হচ্ছে সহকারী। দেখবেন স্কুলে প্রধান শিক্ষকের পাশে অ্যাসিস্ট্যান্ট টিচার থাকে, সহকারী শিক্ষক। হ্যাঁ, তো এখানে যে বাক্যগুলোকে কোয়াজেটিভ করা যায় না, সেগুলোকে কোয়াজেটিভ করার জন্য এইগুলোকে কাজে লাগাতে হয়। এই মেক, লেট, গেট, হেল্প, এইগুলোকে কাজে লাগিয়ে কোয়াজেটিভ করা হয়। যেমন দেখেন হ্যাভ এর ব্যবহার, বলা হচ্ছে ঋণ। হুম লেটের একটা ব্যবহার দেখেন, লেট, আমি তাকে সেখানে যেতে দেই। আপনার কাছে একটা বাচ্চা রয়েছে, তো আপনি বলছেন সে অনেকক্ষণ থেকে বাইরে যেতে চাচ্ছে, আমি তাকে বাইরে যাওয়ার অনুমতি দেই বা আমি তাকে সেখানে যেতে দেই। আই লেট হিম গো দেয়ার। কি হবে, আই লেট হিম গো দেয়ার, আমি তাকে সেখানে যেতে দেই। সে চিঠিটা আমার দ্বারা লেখার জন্য ছেড়ে দিল। অর্থাৎ সে আমাকে দিয়ে চিঠিটা লেখালো, হি লেট দ্য লেটার রাইট বাই মি। হেল্পের একটা ব্যবহার দেখেন, হেল্প দিয়ে কিভাবে পজিটিভ করা হয়। যেমন আমার শিক্ষক আমাকে চাকরিটা পেতে সাহায্য করলো, মাই টিচার হেল্পড মি। হেল্পড, HELPED, পাস্ট ফর্ম। মাই টিচার হেল্পড মি টু গেট দ্য জব। এই দেখেন এখানে এই যে হেল্পের ব্যবহার, হেল্প, আমার শিক্ষক আমাকে হেল্প করেছিল কি, টু গেট দ্য জব, চাকরিটা পেতে। আচ্ছা, এরপর দেখেন এখানে কিছু অনুবাদ আছে। আমি তাকে দিয়ে কাজ করাই, আমি দীপুকে দিয়ে কাজটি করতে বাধ্য করলাম, শিক্ষক ছাত্রকে দিয়ে লিখিয়ে নিল, আমি তোমাকে ল্যাপটপটি ব্যবহার করতে দিব না, তিনি আমাকে ফোন ব্যবহার করতে দেননি। এগুলা হচ্ছে কোয়াজিটিভের ব্যবহার। আমরা আরো একটু ব্যবহার দেখি, যেমন গেটের পরে এসেছে হচ্ছে হ্যাভ। হ্যাভ এর ব্যবহার দেখেন, বলা হচ্ছে যে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পার্সন প্লাস ভার্বের V1 ফর্ম প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পার্সন
প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন। যেমন দেখেন, বলা হচ্ছে রিনা রিতাকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়ে নিল। নিও না, এটা হবে নিল। রিনা রিতাকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়ে নিল। রিনা হ্যাড রিতা, এই দেখেন এই হ্যাবের পাস্ট ফর্ম, ভি টু ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে কি হলো? রিনা হ্যাড রিতা ক্লিন দা রুম, এর অর্থটা দাঁড়ায় রিনা রিতাকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়ে নিল। বলা হচ্ছে স্ট্রাকচারে শুধু মেক, হ্যাভ, গেট, হেল্প এগুলা আছে উপরে, আমি যখন বলেছিলাম যে এগুলা হচ্ছে কজেটিভ ভার্ব করতে সাহায্য করে, এগুলোকে বলা হচ্ছে কজেটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড। এগুলো আছে দেখেই যে শুধু এই শব্দগুলোই বসাতে হবে এমনটি নয়, টেন্স ভেদে সকল ভার্বের যে কোনো রূপই বসতে পারে। এই যে যেমন এখানে একটা বাক্য দেখিয়েছিলাম যে যা থাকবে সেটা বসানো যাবে না, একটু পরিবর্তন করা লাগতে পারে। আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম, যেহেতু এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা মুড বোঝাচ্ছে যে আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম। যদি এখানে করিয়ে নেই, আমি তাকে দিয়ে কাজটি করাই, তখন কিন্তু এখানে আপনি মেক ব্যবহার করতে পারতেন। কিন্তু যেহেতু এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে যে আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম, পাস্ট ফর্মের বাক্য, সেহেতু আপনাকে এখানে মেক না মেড ব্যবহার করতে হবে। আই মেড হিম ডু দা ওয়ার্ক। আই মেড হিম ডু দা ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে মূলত আমাদের কজেটিভ ভার্বের একটা ধারণা, কজেটিভ। আমরা একটু রিডিং প্র্যাকটিস করি, রিডিং স্কিলটা। ইংরেজি ভাষায় 4টা স্কিল রয়েছে, সেটা হচ্ছে রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসেনিং স্কিল, আরেকটা হচ্ছে হচ্ছে স্পিকিং স্কিল। তো আমাদের বেশি 2টা স্কিল প্রয়োজন হয়, সেটা হচ্ছে স্পিকিং স্কিল, আরেকটা প্রয়োজন হয় সেটা হচ্ছে রাইটিং স্কিল। ইংরেজি নির্ভুলভাবে লেখার ক্ষমতা আমাদের থাকতে হবে, আর ইংরেজি নির্ভুলভাবে বলতে পারতে হবে। আপনি জার্মানিতে গেলেন, আপনি আমেরিকায় গিয়েছেন, বা পৃথিবীর যে কোনো যেসব দেশে ইংরেজি বলা হয়, আমেরিকাতে সবাই প্রায় ইংরেজি বলে, তো সেখানে গিয়ে কিন্তু নির্ভুলভাবে স্পন্টেনিয়াসলি আমাদেরকে এইগুলো বলার একটা ক্যাপাসিটি থাকতে হবে, যে আমি ইংরেজি বলতে পারি। ইংরেজি শুধু শিখলে হবে না, বলাটাও প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তো এখানে আমি একটা প্যাসেজ রেখেছি, এটা হচ্ছে এ বুক ফেয়ার আই ভিজিটেড। এমন একটা বুক ফেয়ার, মনে করেন আপনি দেশে আসছেন, এখন আপনার জেলা শহরে পঞ্চগড়ে বা ফেব্রুয়ারি মাসে ঢাকায় সব থেকে বড় বই মেলা হয়, 21শে বই মেলা বলা হয়। এই 21শে বই মেলাটা হচ্ছে সব থেকে বড় একটা মেলা। তো এই 21শে বই মেলা সম্পর্কে এখানে একটা প্যারাগ্রাফ লিখেছি। ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি আই ওয়েন্ট টু ভিজিট দ্য 21শে বই মেলা, হুইচ ওয়াজ ফুল অফ ইভেন্টস অ্যান্ড এক্সপেরিয়েন্সেস। দ্য ফেয়ার টুক প্লেস অন বাংলা একাডেমি প্রিমিসেস। প্রিমিসেস মানে হচ্ছে মাঠ। It is the biggest and most gorgeous book fair of the country. I went to the fair with my friends. The premises of Bangla Academy took a festive look. There was a lot of book stalls beautifully decorated. Visitors were moving from one row to another, just like the rows of ants. People were looking for their favorite and chosen books. Were some visitors were looking for new publications. We visited a lot of stalls and bought a number of books. দেখেন, তাহলে এইগুলো আমরা একটু পড়বো। কেন পড়বো? আমাদেরকে রিডিং স্কিলটা একটু প্র্যাকটিস রাখতে হবে, যে আমরা কতটা পড়ে বুঝতে পারি। হ্যাঁ, এখান থেকে বাংলাটাও মিনিং করতে হবে, কিন্তু আগে আমরা ইংরেজিটা একটু পড়ি। তাহলে এটা একটু পড়েন। আপনি কি অসুস্থ? আজকে একটু অসুস্থ মনে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্য বলছেন তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যা 21শে কি স্যার এটা? 21শে বই মেলা। 21শে বইমেলা হুম and experience হুম। on Bangla Academy. প্রিমিসেস, হ্যাঁ এটা উচ্চারণ করব প্রিমিসেস। হ্যাঁ ঠিক আছে, তারপর ইট ইজ দ্য বিগেস্ট। হ্যাঁ, প্রিমিসেস মানে মাঠ বা প্রাঙ্গণ, এটা মেলাটা অনুষ্ঠিত হয়েছিল বাংলা একাডেমির মাঠে। হুম, ইট ইজ দ্য বিগেস্ট। Biggest বিগেস্ট, হ্যাঁ বিগেস্ট মানে হচ্ছে সবচেয়ে বড়। country. হুম I took the far
my sorry sir আমি দেখতে পারি না ঠিক আছে I went to the fair with my friends the কোথায় friends the premier প্রিমিসেস, হ্যাঁ, দ্য প্রিমিসেস অফ বাংলা একাডেমি। হুম 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 বাংলা হুম ফেস্টিভ লুক, লুক, হুম বুক স্টলস, বুক স্টলস মানে বইয়ের দোকান, হ্যাঁ, বুক স্টলস বিউটিফুলি ডেকোরেটেড। হুম হুম whoever অ্যানাদার, another হুম just the fruits হুম of এন্ডস, হুম the favorite and choice book চুজেন বুক, হ্যাঁ, হ্যাঁ ভিজিটর্স, হ্যাঁ বলছে যে ফেভারিট অ্যান্ড চুজেন বুকস সাম ভিজিটর্স। হুম হুম একবার লাস্টের লাইন পড়েন, কালারটা চেঞ্জ করে দিব। হুম 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 pictures হুম হুম it বট এ of নাম্বার অফ বুকস, হ্যাঁ বট এ নাম্বার অফ বুকস। দেখেন এই যে যে শব্দগুলো একটু একটু বেঁধে গেল না, এগুলা যখন আপনি দ্বিতীয়বার পড়বেন একটু কম বেঁধে যাবে, আরো ভালো হবে, তৃতীয়বার পড়বেন আরো ভালো হবে, চতুর্থবারে গিয়ে দেখবেন আপনার সব সমস্যাগুলো চলে গেছে। অর্থাৎ আমাদেরকে এইভাবে প্যাসেজ রিড আউট করতে হবে, হ্যাঁ, কারণ আমরা ল্যাঙ্গুয়েজটা অনেকদিন চর্চা করি না, এটাই স্বাভাবিক যে পড়তে গেলে একটু সমস্যা আসবে, নতুন নতুন ওয়ার্ডের। কিন্তু যখন আপনি বাংলা, অনেক হিসাবে রিডিংটা খুব ভালো ছিলাম না আচ্ছা সমস্যা নেই, আমি এভাবে রিডিং পড়ি, ওটা আমি দেখে নিব, ওটার সমস্যা থাকবে না। তো বলা হচ্ছে যে এইভাবে রিডিং পড়লে কি হবে, এখানে আমি একটু বাংলাটাও একটু মিনিং করে দেই, দেখেন এর বাংলা মিনিংটাও খুব চমৎকার। আমাদেরকে এইভাবে প্রত্যেকটা প্যাসেজ রিড আউট করে করে প্র্যাকটিস করতে হবে, তবেই আমরা কিন্তু পারফেক্ট হতে পারবো। লাস্ট ডিউরিং লাস্ট ফ্রাইডে, সরি ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি, গত ফেব্রুয়ারিতে, ডিউরিং মানে সময়, গত ফেব্রুয়ারি মাসে আই ওয়েন্ট টু ভিজিট দ্য একুশে বইমেলা, আমি একুশে বইমেলা পরিদর্শন করতে গিয়েছিলাম, ভিজিট মানে পরিদর্শন করা, হুইচ ওয়াজ ফুল অফ ইভেন্টস অ্যান্ড এক্সপেরিয়েন্সেস, যেটা ছিল বিভিন্ন ঘটনা এবং অভিজ্ঞতার সমন্বয়। অর্থাৎ আমি সেখানে গিয়ে অনেক ঘটনার সাক্ষী হয়েছিলাম এবং অনেক অভিজ্ঞতা এনেছিলাম। দি ফেয়ার টুক প্লেস অন বাংলা একাডেমি প্রিমিসেস, এই মেলাটা অনুষ্ঠিত হয়েছিল বাংলা একাডেমির মাঠ প্রাঙ্গণে, ঢাকায় একটা জায়গার নাম হচ্ছে বাংলা একাডেমি, হ্যাঁ একটা মানে সংগঠনের নাম। ইট ইজ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট গর্জিয়াস বুক ফেয়ার অফ দ্য কান্ট্রি, এটা দেশের সবচেয়ে গর্জিয়াস মানে জাঁকজমকপূর্ণ এবং বড় বই মেলা। আসলে এই বই মেলাটা ঢাকার এই বাংলা একাডেমির প্রাঙ্গণে হয়, আমি একবার গিয়েছিলাম, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে শুরু হয় এবং 28 তারিখে গিয়ে শেষ হয়। এটা বাংলাদেশের সব থেকে, হুম, জানা নেই বই মেলাটা কোন জায়গায় হয় এটা বাংলা একাডেমি নামক একটা মানে আমাদের এই যে বাংলাদেশে যত, হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে যত বই পুস্তক প্রকাশিত হয় এদের একটা কমিটি বা একটা সমিতি আছে বাংলা একাডেমি, এটা হচ্ছে ঢাকার আগারগাঁওতে অবস্থিত। এইখানে আপনি গেলে দেখতে পারবেন, হ্যাঁ ঢাকাতে আমি প্রায় যাই বিভিন্ন কাজে, আমি গিয়েছি এই বাংলা একাডেমিতে। এই বাংলা একাডেমির সামনে একটা বিশাল বড় মাঠ আছে, অনেক বড়, হ্যাঁ, এই মাঠেই মূলত এই মেলাটা অনুষ্ঠিত হয়, বাংলা একাডেমির মাঠে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই, ঢাকাতে আমি অনেকবার গিয়েছি, আমার মানে খুবই পরিচিত আর কি, মানে অনেক বড় তো সবই চেনা যায় না, তারপরও মেন মেন স্পট গুলো আমি চিনি। তো যাই হোক, ঢাকাতে এবার ঢাকাতে থাকবেন এসে। স্যার আমি যেতে পারবো না বাবা স্যারের সাথে এখন না বলি আচ্ছা ঠিক আছে, এগুলো বললে ক্লাসের সমস্যা, হ্যাঁ। তো বলা হচ্ছে যে বুক ফেয়ার অফ দ্য কান্ট্রি, আই ওয়েন্ট টু দ্য ফেয়ার উইথ মাই ফ্রেন্ডস, আমি মেলায় গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে, উইথ মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুদের সাথে। দ্য প্রিমিসেস অফ বাংলা একাডেমি, এই বাংলা একাডেমির যে মাঠটা, টুক এ ফেস্টিভ লুক, এটা একটা উৎসব মুখর পরিবেশ দেখাচ্ছিল। দেয়ার ওয়াজ এ লট অফ বুক স্টলস বিউটিফুলি ডেকোরেটেড, অর্থাৎ এই মেলার যে বইয়ের দোকানগুলো এগুলো খুব সুন্দরভাবে সাজানো ছিল। আসলে মেলার মাঠে যে দোকানগুলো আসে
এরা বইগুলো বিভিন্ন ডিজাইনে সাজিয়ে রাখে দর্শকদের মন কেড়ে নেওয়ার জন্য। ভিজিটর্স ওয়ার মুভিং, দর্শনার্থী, ভিজিটর্স মানে দর্শনার্থী, ভিজিটর্স ওয়ার মুভিং ফ্রম অন রো টু অ্যানাদার, এক সারি থেকে অন্য সারিতে তারা ঘোরাফেরা করছিল। মুভ মানে নাড়াচাড়া করা। এক সারির বই দেখা হয়ে গেলে অন্য সারি, রো মানে হচ্ছে বিভিন্ন গলি, মানে ছোট ছোট গলিতে বিভক্ত হয়ে ওই মাঠে বিভিন্ন গলিতে বিভক্ত হয়ে অনেক দোকান বসেছিল। জাস্ট লাইক দ্য রোস অফ অ্যান্টস, মানে দেখবেন পিপিলিকারা যেমন, অ্যান্ট মানে পিপিলিকা, পিপিলিকারা যেমন সারিবদ্ধভাবে চলে, লোকজনগুলা ওই গলির ভিতর দিয়ে সারিবদ্ধভাবে বইয়ের দোকানগুলো দেখে চলছিল। একটা দোকান দেখা শেষ হলে অন্য দোকানে যাচ্ছিল। অনেক দোকান আসে, অনেক, আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত দেখলেও দেখে শেষ করতে পারবেন না, এত দোকান বসে এই বাংলা একাডেমি প্রিমিসেসে। পিপল ওয়ার লুকিং ফর, এটা 1 মাস ব্যাপী থাকে, হ্যাঁ, ফেব্রুয়ারির 1 তারিখে শুরু হয়, ফেব্রুয়ারির 28 তারিখ শেষ দিনে গিয়ে শেষ হয়। বাংলাদেশের সব থেকে বড় বই মেলা হচ্ছে এই বাংলা একাডেমির মাঠে যে মেলাটা বসে। আচ্ছা, এটা শীতকালে হয়, ফেব্রুয়ারি মাসে, প্রতি বছর হয়। আচ্ছা, পিপল ওয়ার লুকিং ফর দেয়ার ফেভারিট অ্যান্ড চুজেন বুকস, বলছে পিপল ওয়ার লুকিং, লোকজনেরা দেখছিল, লুক মানে দেখা, তাকানো, ফর দেয়ার ফেভারিট অ্যান্ড চুজেন বুকস, অর্থাৎ যে যে কোয়ালিটির বই পছন্দ করে সেই বইগুলাই দোকানে দেখছিল। যেমন আমি দোকানে গেলে উপন্যাসের বই, গল্পের বই, তারপরে বিশেষ করে ইংরেজির বই দেখলে আমি না কিনে থাকতে পারি না, যেহেতু ল্যাঙ্গুয়েজটা ভালোবাসি। তো যারা যে বই ভালোবাসে সে সেই বইটার দিকে তাকাচ্ছিল, দেখছিল হাতে নিয়ে। সাম ভিজিটর্স ওয়ার লুকিং ফর নিউ পাবলিকেশনস, কিছু দর্শনার্থী খুঁজতে ছিল নতুন পাবলিকেশনস এর বই, অর্থাৎ যে বইগুলা বাজারে নতুন এসেছে। দেখবেন হুমায়ুন আহমেদের হিমু সিরিজের বই, একটা সময় নতুন নতুন সিরিজ বের হইতো, মোহাম্মদ জাফর ইকবাল স্যারের বই, অনেক রাইটার বাংলাদেশের নবীন যে রাইটার গুলো রয়েছে নতুন, এদেরও অনেক বই বের হয়। তো বলা হচ্ছে যে অনেক দর্শনার্থীরা নতুন বই কেনার জন্য দেখছিল যে কোথায় নতুন বই পাওয়া যায়। উই ভিজিটেড আ লট অফ স্টলস অ্যান্ড বট অফ নাম্বার বুকস, উই ভিজিটেড আমরা পরিদর্শন করেছিলাম, দেখেন ভিজিট মানে হচ্ছে দেখা, পরিদর্শন করা। তো বলা হচ্ছে উই ভিজিটেড, হ্যাঁ, এই জন্য বলি যে ভার্ব ফর্ম গুলো আমাদের খুব ভালো করে মুখস্থ করতে হবে, কারণ এই যে ভিজিট থেকে ভিজিটেড এসেছে। যদি বলা হয় আমি ভাত খাই, আই ইট রাইস, কিন্তু বাংলাটা যদি, পড়া সবচেয়ে অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, খুব চমৎকার কথা বলেছেন, মুখস্থ করলে হয় না, লিখতে হয়। লিখলে হয় কি, ওইটা কিন্তু আপনার মনের একটা খাতা রয়েছে, আমাদের যার যার ব্রেনে একটা মেমোরি কার্ড রয়েছে। মোবাইল ফোনে যেমন 10 জিবি 20 জিবি মেমোরি কার্ড ঢুকাতে হয়, ব্রেনের মেমোরিতেও কিন্তু ওই খাতায় লিখলে মাথায়, হুম 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 খুব কমত হচ্ছে, বাট আমার যে যে অ্যাডজাস্ট হয়ে থাকবে এটা হুম হচ্ছে হুম না। হুম লিখেও লিখতেওছি হুম হুম তখন অবশ্যই, তবে কিছুদিন সেইটাই, আগে সেইটাই করতে হবে। ক্লাসটা তো আমি, ক্লাসে তো আমি, ক্লাসটা তো আমি বুঝাই দেই, হ্যাঁ, যে এইভাবে আপনি পড়বেন, কিন্তু যখন আপনি লিখবেন তখন ওই সেই জ্ঞানটা কিন্তু স্ট্রংলি মাথার ভিতরে থাকবে। হুম। হ্যাঁ। হুম 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 কিছু করার চেষ্টা করতেছি, তখন যতখানি হুম হুম তার অবশ্যই এটা দেখেন। মনটা আচ্ছা আচ্ছা, আমি এটা অবশ্যই নিব, যে এভাবে বলবেন। দেখেন আপনি যে জায়গাটা বললেন আমি সেখানেই চলে এসেছি, অর্থাৎ লিখতে হবে। কেন লিখতে হবে? যেমন আমি টেন্সের ক্লাস নিয়েছিলাম, এবার দেখেন টেন্স রিলেটেড কিছু বাক্য এখানে আমি দিয়েছি, টেন্স রিলেটেড কিছু বাক্য এখানে আমি দিয়েছি, যেমন এগুলো হচ্ছে হোমওয়ার্ক থাকে, হ্যাঁ, আমি তো আপনাকে বলি যেগুলো করে আমাকে দেখাবেন, পাঠাবেন হোয়াটসঅ্যাপে। হুম। যেমন, করতে আমার খুব দরকার। আচ্ছা ঠিক আছে, 1 তারিখ থেকে 8টায় নিব, 8টা থেকে 9টা, 9:30। তো বলা হচ্ছে যে তোমরা অঙ্ক করছিলে না, সে চা পান করছিল না, তারপর রয়েছে তাহারা মাঠে খেলছিল না, আমি রোদে দৌড়াচ্ছিলাম না, আমি রোদে দৌড়াচ্ছিলাম না, শামীম কি ফুটবল খেলছিল না, মা কি রান্না করছিল না,
দেখেন এই যে বাক্যগুলো না, এগুলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ফর্ম। এখন টেন্স শিখলে শুধু হবে না, টেন্স শিখে এই এইগুলা বলা হচ্ছে প্র্যাকটিস শিট। এই প্র্যাকটিস শিট থেকে যখন এইগুলা আপনি খাতায় লিখবেন কলম দিয়ে, দেখবেন আপনি বুঝতে পারছেন যে কতটা উন্নতি হচ্ছে, কতটা অবনতি হচ্ছে। হুম। অবশ্যই অবশ্যই, তো সময়টা একটু দিতে হবে, একটু আমি আশা করি পারবেন দিতে। এটা দিলে দেখবেন আপনি নিজে নিজে, কারণ কথা বলতে গেলে এই ট্রান্সলেশন মেথডে কথা বলতে হয়। কথা বলাটা কি, মনে করেন আমরা বাঙালি মানুষ, আপনি ইংরেজিতে সারা দিন কথা বলতে চান, তো বিনিময়ে কি করতে হবে? আমরা যে বাংলায় যে সেন্টেন্স গুলা বলি, এইগুলা ইংলিশে ট্রান্সলেট করে দিলেই তো কথা বলা হয়ে গেল। যেমন আমি বাড়ি যাচ্ছি, আমি ভাত খাচ্ছি, আমি এখন অফিসে যাচ্ছি, আপনাকে ফোন দিলাম, আপনি কি করছেন, বললেন যে স্যার আমি এখন অফিসে বসে আছি, আমি কম্পিউটারে কাজ করতেছি। এই যে কথাগুলা। হুম, না না না, এইটা, হ্যাঁ এইটা আমি ক্লাস শেষে আজকে কথা বলবো, এটা ইংলিশে স্পিকিং করবেন, অর্থাৎ ইংলিশে স্পিকিং করলে কি হবে, আপনার এই যে জায়গাটাতে সমস্যা, এই সমস্যাগুলো দূরীভূত হবে। দেখেন আপনি যে মোটেই পারেন না তা না, আপনি অনেকটা বলতে পারেন আমি দেখেছি, কিন্তু এই বলাটাকে আরো এগিয়ে নিতে হবে, আরো চর্চা করতে হবে। তো চর্চা করতে গেলে কি করতে হবে? হুম 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 হুম। নো নো নো, এটা তো আপনি ভুল বলছেন। হ্যাঁ, এই যে দেখেন আমি একটু বলি। হ্যাঁ, এটা আপনি আমাকে একটু লিখে দিবেন যে স্যার আমি এই কথাগুলো লিখতে চাচ্ছি, হচ্ছে না, কিভাবে লিখবো, আমি হেল্প করব তাৎক্ষণিকভাবে। দেখেন আমি একটা কথা বলি, আপনি তাকে বলছেন যে আপনি বসকে বলতে চাচ্ছেন যে আমি আপনার সাথে দেখা করতে চাই। তাহলে এই যে দেখা করতে, এটা ইনফিনিটিভের একটা ব্যবহার, এই এই ভার্বগুলোকে বলে ইনফিনিটিভ, অর্থাৎ এর অর্থ হচ্ছে অসমাপিকা। যেমন আমি যদি এতটুক বলি, আপনি বলছেন যে আমি আপনার সাথে দেখা করতে, দেখা করতে, এই করতে পর্যন্ত গিয়ে যদি থেমে যাই, তো ওর পরে আরো কিছু শোনার ইচ্ছা থাকে, যে কি দেখা করতে চাই, দেখা করতে চেয়েছিলাম। তো এই যে কথাগুলো আপনি বলছেন, এই বাক্যগুলো কিভাবে বলতে হয়? আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু মিট উইথ ইউ। আই ওয়ান্ট টু মিট, মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা। হ্যাঁ, আই ওয়ান্ট টু মিট উইথ ইউ। আচ্ছা, আমি আপনার সাথে দেখা করতে চাই, এরপর আবার লিখবেন যে আপনার ফ্রি সময় কখন, আমাকে জানাবেন। তাহলে বলতে হবে প্লিজ ইনফর্ম মি, ইনফর্ম, ইনফর্ম মানে জানানো, প্লিজ ইনফর্ম মি, দয়া করে আমাকে জানাবেন, হোয়েন, হোয়েন ইউ আর ফ্রি, অথবা হোয়েন ইউর ফ্রি টাইম, হোয়েন ইওর ফ্রি টাইম। হ্যাঁ, আপনার ফ্রি সময় কখন আমাকে জানাবেন, আমি তখন আপনার সঙ্গে দেখা করব। দেন, দেন মানে হচ্ছে তখন, দেন আই উইল মিট উইথ ইউ, তখন আমি আপনার সাথে দেখা করব, এবং আমি আমার মনের কথাগুলো খুলে বলবো, বা আমি আপনার সাথে অনেকক্ষণ ধরে কথা বলবো। আই উইল গিভ ইউ মাস টাইম অর এনাফ টাইম, অ্যান্ড আই উইল এক্সপ্রেস মাই ফিলিংস, এবং আমি আমার অনুভূতিটা ব্যাখ্যা করব। দেখেন। হুম হুম। তাহলে বলতে হবে যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি এ লট অফ টাইম, অর্থাৎ আপনাকে ধন্যবাদ আমাকে এত সময় দেওয়ার জন্য। দেখেন এই কথাগুলা আপনি যখন ওনাকে বলবেন, যদি না পারেন আমার হেল্প নেবেন, আর পারলে তো অবশ্যই ভালো, এবং আমি শিখিয়ে দিব। আপনি আমাকে একটু বলবেন যে কোন ধরনের কথাগুলা বলতে হয়। যেমন দেখেন, যে কথাগুলো আপনার বলা প্রয়োজন আপনি বাংলায় বললেন, আমি ইংলিশে ট্রান্সলেট করে দিলাম, এবং এগুলো বলা খুবই সহজ, গ্রামারের এই কয়েকটা রুল, যেমন এই যে আজকে। হ্যাঁ। হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু হ্যাঁ হ্যাঁ, না ওই ভুলটা আমি সংশোধন করে দিব, ক্লাসটা কয়েকদিন করেন। দেখেন আমরা এতদিন এতটা বয়স হয়েছে, আমরা কিন্তু শিখতে পারিনি, কিন্তু এখন এসে শিখতে গেলে হঠাৎ করে ব্যস্ত হলে হবে না, মনটাকে মানে আমাদের মনের সঙ্গে দেহের সঙ্গে মনটা যেয়ে পারে না, দৌড়িয়ে পারে না। দেখবেন স্বপ্নে কখনো দৌড়িয়ে কারোর সঙ্গে জয়লাভ করা যায় না, মনে হয় যেন আমি পিছনে পড়ে যাচ্ছি। তো ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলেও ঠিক তাই, মানে আমাদের মন যতটা ব্যস্ত হয়ে যায়, অনেকে ভর্তি হয়েই বলে যে স্যার আমি তো কথা বলতে পারছি না, কিন্তু আপনি কিছুটা 2-3 মাস একটু সময় দিবেন, দেখবেন আপনি অবশ্যই কথা বলতে পারবেন। এই যে বিষয়গুলো দেখেন, 1-2 মিনিটে দেখাই দিলাম যে আপনি কি কি আপনার বসকে বলবেন, সেই কথাগুলো আপনি বাংলায় বললেন, আমি ইংলিশে অনুবাদ করলাম। তো এইভাবে কিন্তু ইংলিশে অনুবাদ করে করে চেষ্টা করতে হবে। একটা বিষয়কে আমাদের কখনো থেমে থাকলে হবে না। যাই হোক, আমরা পড়ার ভিতরে আসি, এগুলো নিয়ে পরে বলবো। আমি স্পিকিং করব আপনার সঙ্গে, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই বাণীটা মনে রাখবেন যে প্র্যাকটিস একটা মানুষকে কিন্তু পারফেক্ট করে তোলে।
আচ্ছা, তো এখানে কি বলা হচ্ছিল, দেখেন এই বাক্যগুলো আমাদের করতে হবে। এই যে বলছে যে এই একটা বাক্য, আমি রৌদ্রে দৌড়াচ্ছিলাম না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা নেগেটিভ বাক্য। কি বললাম? আমি রৌদ্রে দৌড়াচ্ছিলাম না। আচ্ছা, এইটা আমি নাটা যদি কেটে দেই, বাক্যটা থাকে কি, আমি রৌদ্রে দৌড়াচ্ছিলাম। তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠন প্রণালী কিন্তু আমরা জানি, সাবজেক্টের পরে অজ বা ওয়ার প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। হ্যাঁ, যেমন আমি দৌড়াচ্ছিলাম, আই ওয়াজ রানিং। কি হবে বলেন? আই ওয়াজ রানিং। দেখেন আপনি যদি, হ্যাঁ, আপনি যদি একটা টেন্সের স্ট্রাকচার আপনি জানেন, বাক্য গঠন প্রণালী, 12টা টেন্সের 12টা স্ট্রাকচার যদি আপনি জানেন, তাহলে আপনি কিন্তু বাক্য তৈরি করতে পারবেন, পৃথিবী কেউ আপনাকে ঠেকাতে পারবে না। হ্যাঁ, তো এর জন্য, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি অবশ্যই এখনই ফিরে যাচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আমি হাতে কলমে দেখিয়ে দিচ্ছি, শুনেন। তো এখানে 12টা, দুজনেরই কাশি হয়েছে। আমারও এখানে এরকম হচ্ছে, মানে ইদানিং বর্ষা হচ্ছে খুব, এই বর্ষায় সারাদিন আজকে মানে একটু আগে বাইরে গিয়েছিলাম, এই জন্য গরম লাগছে, আর এখন ফ্যানের তলে বসে আছি, তো এই জন্য ঠান্ডা লাগছে। আচ্ছা, যাই হোক, বলা হচ্ছে কি যে আমি দৌড়াচ্ছিলাম, আই ওয়াজ রানিং, এই বাক্যটা আমি কোন টেন্সের স্ট্রাকচার ব্যবহার করেছি? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। এখন এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের, এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যদি গঠন প্রণালীটা আমরা জানি, তাহলে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে কয় হাজার বাক্য সামনে আসবে, আমরা সেই কয় হাজার করতে পারবো। অর্থাৎ আমি দৌড়াচ্ছিলাম, আমি ভাত খাচ্ছিলাম, তারা মাছ ধরছিল, রনি গান গাচ্ছিল, সুমি চিঠি লিখছিল। হুম, তাহলে এই বাক্যগুলো সব কিন্তু আমরা ওই স্ট্রাকচারে করব। আই ওয়াজ রানিং, আমি দৌড়াচ্ছিলাম। কিন্তু এই বাক্যটা এখানে নেগেটিভে আছে, না বোধক করতে হবে। আমি দৌড়াচ্ছিলাম না, আই ওয়াজ নট রানিং, আই ওয়াজ নট রানিং। এখানে আমি একটা কথা বলেছিলাম যে কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে যদি দেখতে হবে ওই বাক্যে কোনো বি ভার্ব থাকে। অর্থাৎ বি ভার্ব হচ্ছে 8টি। কয়টি বলেন? 8টি। যেমন এম, ইজ, আর, অজ, অয়ার, বি স্বয়ং নিজেই একটা ভার্ব, বিই, বি। আরেকটা আর দুইটা হচ্ছে বিন এবং বিং, বি ডাবল ই এন আর বিই আই এন জি। তো মনে রাখবো আমরা যে এই বি ভার্বের 8টি ভার্ব, এর কোনো একটি যদি কোনো বাক্যের ভিতরে থাকে, আর ওই বাক্যটাকে যদি নেগেটিভ করতে হয়, তাহলে এই বি ভার্বের পরে শুধু নট যোগ করে নেগেটিভ করতে হয়। আমি দৌড়াচ্ছিলাম, আই ওয়াজ রানিং, আমি এখানে লিখি, দেখতে পারবেন। আই, খেয়াল করবেন, আই ডাব্লিউ এ এস, অজ অয়ার, একটু লিখে ফেলেন, অ্যামিজার অজয়ের। আর লেখেন হচ্ছে বি, বিই, বি কমা কমা দিয়ে লেখেন, অ্যামিজার অজয়ের, তারপর বি, এম ইজ আর, অজ অয়ার, আরেকটা হচ্ছে বি, আর দুইটা হচ্ছে বিন এবং বিং, বি ডাবল ই এন আর বিই আই এন জি। বি স্বয়ং নিজে, বিই, বি, তারপর বিন, বি ডাবল ই এন, বিন। আর একটা বিং, বিই আই এন জি, বিং, বিই আই এন জি, বিং। জি, জি। আচ্ছা, এই 8টা, এই 8টা যদি, যেমন এই বাক্যটা লিখি, আমি দৌড়াচ্ছিলাম, আমি নাটা বাদ দিয়ে করব আই ওয়াজ রানিং, আর ইউ এন এন আই এন জি, আই ওয়াজ রানিং। আচ্ছা, এই বাক্যটাকে যখন আমি নেগেটিভ করব তখন কি হবে? এই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে, এই দেখেন, এখানে যে অজ রয়েছে, ওই যে বি ভার্বের ভিতরে দেখেন একটা লিখেছেন অজ, এম ই যার, ওর পরে লিখেছেন অজ। হ্যাঁ, তো এই অজটা যেহেতু বি ভার্বেরই একটা ভার্ব, তো এখানে কি করতে হবে? এখানে কিন্তু আমাকে, জাস্ট ওয়েট, এখানে আমাকে ওই বি ভার্বের পরে শুধু নট দিতে হবে, তাহলে তবেই নেগেটিভ হয়ে যাবে। যেমন আমি দৌড়াচ্ছিলাম, আই ওয়াজ রানিং, আর আমি দৌড়াচ্ছিলাম না, তখন হবে আই ওয়াজ নট রানিং, আর ইউ এন এন আই এন জি। কি হলো? আই ওয়াজ রানিং, আর এখানে অতিরিক্ত শুধু একটা নট দিয়েছি বি ভার্বের পরে। অর্থাৎ মনে রাখবেন, এই বি ভার্ব যদি কোনো বাক্যে থাকে, আর এই বি ভার্বের
যদি নেগেটিভ করতে হয় তাহলে এরপরে নট দিতে হয়। আমি আরো একটা বাক্য লিখি, প্রেজেন্টের একটা বাক্য লিখি। যেমন এখানে লিখলাম আই অ্যাম ইটিং, EATING, একটা দিয়ে সব পারবেন। দেখেন একটা বাক্য লিখেছি। হুম, অবশ্যই আই অ্যাম ইটিং এর অর্থ কি, আমি খাচ্ছি। আর যখন এটাকে যদি বলি আমি খাচ্ছি না, তখন এই অ্যাম এর পরে নট দিবেন, আই অ্যাম নট ইটিং। তাহলে যত রকমের এই কন্টিনিউয়াস টেন্সের বাক্য আছে, হোক সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হোক সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হোক সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এই বাক্যগুলাকে নেগেটিভ বা না বোধক করা একেবারে সহজ। কিভাবে? এই এই যে এটাকে বলা হয় বি ভার্ব, হ্যাঁ, এই অ্যামটাকে বলা হচ্ছে বি ভার্ব, অ্যাম ইজ আর ওয়াজ। এই বি ভার্বের পরে শুধু নট যোগ করে নেগেটিভ করা যায়। হ্যাঁ, আবার যখন দেখেন ইন্টারোগেটিভ যদি করতে বলি, সেইটাও খুব সুবিধা হয়। কি বললাম, যখন ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করতে বলবো তখনও আমাদের খুব সুবিধা হবে, খুব সহজ। যেমন আই অ্যাম ইটিং, এই যে বাক্যটা, এর অর্থ হচ্ছে আমি খাচ্ছি। আর নেগেটিভ কি করেছি, আই অ্যাম নট ইটিং। আর যখন এটাকে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করব, তখন এই অ্যামটা সবার প্রথমে আসবে, অ্যাম আই ইটিং। যেমন আই ওয়াজ রানিং, আমি দৌড়াচ্ছিলাম। এটাকে যদি বলা হয় আমি কি দৌড়াচ্ছিলাম, তখন হবে অজ আই রানিং। অজাই, এই অজটা, হ্যাঁ, এই যে বি ভার্বের এইটাকে সবার প্রথমে আনতে হবে, আর সব ঠিক থাকবে। অজাই রানিং, আমি কি দৌড়াচ্ছিলাম। যদি বলি আমি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং, এটা কি হবে বলেন, আমি কি লিখছিলাম তখন। অবশ্যই এগুলা সবই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু বলেছিলাম না যে যে কোনো একটা বাক্য। না, এগুলো অনেক ব্যবহার হয়, কিন্তু এগুলো হয়তো আমরা মানে কথা বলতে যাবেন যখন, তখন এগুলো প্রয়োজন পড়ে। যেমন আপনাকে আমি বললাম যে আমি যখন ফোন দিছিলাম, আপনি ফোনটা রিসিভ করেননি, আপনি কি করছিলেন? তখন আপনি বললেন স্যার আমি স্কুলে ছেলে মেয়েদের পড়াচ্ছিলাম, বা আমি দৌড়াচ্ছিলাম, আমি লিখছিলাম, আমি খাচ্ছিলাম। যে কোনো একটা বাক্যকে চার ভাবে বলা যায়। যে কোনো একটা বাক্য, মনে করেন আমি একটা বাক্য বেছে নিলাম, জাস্ট ওয়েট। হুম হুম হুম, বলেন। হুম, আমি রোদে দৌড়াচ্ছিলাম। আমি রোদে দৌড়াচ্ছিলাম না। আমি কি রোদে দৌড়াচ্ছিলাম, আমি কি রোদে দৌড়াচ্ছিলাম না। অর্থাৎ একটা বাক্যকে আমি হুম হুম দেখেন এখানে আমি চারটা বাক্য লিখে দেই, এটা বুঝবেন। আই অ্যাম, আই অ্যাম ইটিং, EATING, আই অ্যাম ইটিং রাইস, RICE, আই অ্যাম ইটিং রাইস। আচ্ছা, তারপর লিখতে পারি আই অ্যাম নট ইটিং রাইস, আই অ্যাম নট, EATING, I am not eating rice, RICE, I am eating rice, I am not eating rice। আচ্ছা, এরপর একটা লিখবো am I eating rice, am IEATING, am I eating rice, RICE, am I eating rice। এখানে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে হবে। আর তারপর একটা লিখতে হবে am not I eating rice, am not IEATING, am not I eating rice, RICE। এখানে জিজ্ঞাসাবোধক চিহ্ন দিলাম। আচ্ছা, জাস্ট এখানে আমি চার ধরনের চারটা বাক্য লিখেছি, এটা আমাদের শেখা খুবই দরকার। বলা হচ্ছে, একটু বড় করি। হ্যাঁ, দেখেন লিখছি, প্রথমে লিখেছি আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এই বাক্যটাকে বলা হয় অ্যাফার্মেটিভ, মানে হ্যাঁ বোধক, অথবা পজিটিভ বলা হয়। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এইটাকে যখন আমরা না বোধক করব, ইংরেজিতে বলে নেগেটিভ, তাহলে প্রথমে কি বললাম, হ্যাঁ বোধক, তারপরে পাচ্ছি না বোধক। আই অ্যাম ইটিং রাইস, এটাকে নেগেটিভ করতে হবে, ওই যে সূত্র একই, এই বি ভার্বের পরে নট দিয়েছি, আই অ্যাম নট ইটিং রাইস। প্রথমটার অর্থ আমি ভাত খাচ্ছি, দ্বিতীয় বাক্যের অর্থ আমি ভাত খাচ্ছি না। প্রথম বাক্যটাকে ইংরেজিতে বলে অ্যাফার্মেটিভ, আর এই নিচেরটাকে বলছে নেগেটিভ। এতটুকু কি বুঝতে পেরেছেন? আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি না। এরপর দেখেন
এই বাক্যটাকে আমি প্রশ্নবোধক করেছি, অর্থাৎ ইংরেজিতে বলে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কি হবে বাংলাটা? আমি কি ভাত খাচ্ছি? তখন আমি একটু আগে বলেছি না, এই যে বি ভার্বের একটা ভার্ব আছে অ্যাম, ওইটাকে সবার প্রথমে আনতে হবে। আমি কি ভাত খাচ্ছি, তখন কি হবে? অ্যাম আই ইটিং রাইস? অ্যাম আই ইটিং রাইস? আমি কি ভাত খাচ্ছি? এটা কি হলো বলেন? ইন্টারোগেটিভ। কি হলো? ইন্টারোগেটিভ। আমার সঙ্গে বলবেন, হ্যাঁ। আর আরেকটা বাক্য করেছি চতুর্থ নাম্বারে, এটাকে বলা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। এটাকে কি বলা হচ্ছে? হ্যাঁ, অর্থাৎ এর অর্থ হচ্ছে প্রশ্ন না বোধক, প্রশ্নও করবে আবার না কথাটাও থাকবে। অ্যাম নট আই ইটিং রাইস? আমি কি ভাত খাচ্ছি না? আমি যদি চারটা বাক্য যদি একসঙ্গে বলি, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি না, আমি কি ভাত খাচ্ছি, আমি কি ভাত খাচ্ছি না, হ্যাঁ, আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম নট ইটিং রাইস, অ্যাম আই ইটিং রাইস, অ্যাম নট আই ইটিং রাইস। তাহলে এইটা শিখালাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান বা ঘটমান বর্তমান কালের একটা বাক্যকে চার ভাবে বলা যায়। যে কোনো টেন্স, মনে করেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্যকেও এই চার ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্যকেও এই চার ভাবে ভাগ করা যায়। এইটা আমাদেরকে শিখতে হবে। অর্থাৎ এটা হচ্ছে মানে টেন্সের কিন্তু গভীরে প্রবেশ করছি আমরা ধীরে ধীরে। যে কোনো জিনিসের প্রকারভেদ থাকে না, তো আমরা কিন্তু শিকড়ের দিকে চলে যাচ্ছি। অর্থাৎ একটা বাক্যকে যদি আপনি চার ভাবে ভাগ করতে পারেন, তাহলে 12 প্রকার টেন্স, 12 গুণ 4, 48 প্রকার আপনি টেন্স কিন্তু শিখে যাবেন। আমরা জানি যে টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। সেখান থেকে আবার প্রত্যেকটা টেন্স 4 প্রকার, কিন্তু ওই 4 প্রকারের আবার 4 প্রকার করে রয়েছে। এটা আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। হুম। শোনেন, একটা কথা বলি, বিষয়টা কি, এগুলো তো আমি পরে বলবো, এখন যখন একটু পরে ফোন দিবানে তখন বলবান, এগুলো বলা যায় না, রেকর্ড চলছে। যাই হোক, আমরা একটু শিখি এখন তো। মেইন একটু বলি যে আমাদের স্কুল কলেজের টিচাররা ওইভাবে পরিশ্রম করে পড়াতে চায় না। এই দেখেন আমি আপনাকে কতটা, হ্যাঁ হ্যাঁ, এই যে কতটা ভেঙে ভেঙে পড়াচ্ছি, আসলে কথা বলতে গেলেও কিন্তু অনেক কষ্ট হয়। আমি যদিও ফ্যানের নিচে বসে ক্লাস করাই, কিন্তু গা ঘেমে যায় অনেকটা, আমার মনোযোগটা কোনো দিকে দেওয়া যায় না। মানে টিচিংটা যেমন সহজ তেমন কঠিন, তো টিচাররা ওই কঠিনে যেতে চায় না। ওরা তো বেতন পায়, ভাবে কি যে আপনি শিখলেন কি না শিখলেন ইট ডাজ নট ম্যাটার। হুম। এই জন্য আর কি তারা ওইভাবে শিখাতে চায় না। কিন্তু এখানে মনে করেন আমি আপনাকে পার্সোনালি পড়াচ্ছি, আপনি আমাকে অনেকগুলা টাকা দিবেন, তো বিনিময়ে যদি আপনাকে কিছু আমি না দিতে পারি, আমার নিজের কাছেও কিন্তু খুব খারাপ লাগবে। এই জন্য এই মানে ব্যাচের পার্থক্য হচ্ছে এটা, আর পার্সোনালি কারো কাছে পড়লে এইভাবে শেখা যায়। আচ্ছা যাই হোক, আমি ভিতরে চলে যাই। তো দেখেন আমি টেন্সটার দিকে এখনই যাই, কারণ টেন্সটা হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রাণ। টেন্সটা না জানলে আমরা কিন্তু কোনো কিছুই ভালোভাবে শিখতে পারবো না, একেবারে কোনো কিছুই না। তো টেন্সটাকে আমাকে আরো বেশি পাকা করতে হবে। দেখবেন ইটের ভাটায় যখন ইট তৈরি হয়, প্রথমে কাঁচা মাটি দিয়ে ইটগুলো তৈরি করে, তারপরে রোদে শুকায়, সেগুলো সারিবদ্ধ করে রাখে, তারপর কিন্তু ওখানে ইটের ভাটায় ওই সেই বড় যে ওদের চুল্লি রয়েছে, ওই চুল্লির ভিতরে সাজিয়ে দেয়, এক একবারে কয়েক লক্ষ ইট পোড়ানো হয়। আমি দেখেছি, আমাদের বাড়ির পাশে আছে। তো কয়লা বা ডিজেল বা কারেন্টের মাধ্যমে এটা পোড়ানো হয়। তো ওই ইট একবার পুড়ে গেলে তখন কিন্তু এটা লালচে বর্ণ, লাল বর্ণ ধারণ করে। তখন কিন্তু এটা আর পানিতে গলে না, বা এটার কোনো মানে ভেঙে যাওয়ারও ভয় থাকে না। তো আমাদেরকে জ্ঞান দুই রকম, একটা কাঁচা আর একটা পাকা। তো আমাদেরকে পাকা করতে হবে প্রত্যেকটা জ্ঞান, পাকা না করলে কিন্তু হবে না। আচ্ছা, এটা আমি আরেকটু এই শীটটা দেখাই, জাস্ট ওয়েট। স্পিক ইংলিশ উইথ সোনামু, টেন্স, কনজুগেশন অফ টেন্স। আচ্ছা তাহলে দেখেন আমি এটা একটু দেখাই, জাস্ট ওয়েট এ বিট। ওকে, আমি যে ভার্ব ফর্ম দেখিয়েছিলাম এগুলো একটু পড়তে হবে। আর এখন হচ্ছে আমি টেন্সটা আবার একটু শুরু থেকে শুরু করছি। সেটা হচ্ছে এই যে বলছে যে কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কেই টেন্স বা কাল বলে। আপনি আরেকটা জিনিস মনে রাখবেন সব সময়, টেন্স মানেই হচ্ছে এই ভার্বের ফর্মের পরিবর্তন। টেন্স মানেই হচ্ছে ভার্বের ফর্মের পরিবর্তন। এক কথায় কেউ যদি বলে যে বলেন তো টেন্স মানে কি, বলতে হবে ভার্বের ফর্মের পরিবর্তনকেই টেন্স বলে। যেমন আমি ক্লাসটা শুরু করেছিলাম এখন 7টা 47 বাজে, তাহলে 47 মিনিট আগে আমি শুরু করেছিলাম, সময়টা কিন্তু এখন অতীত। এখন আমি বর্তমানে বসে কথা বলছি, কিন্তু এই সময়টা আমার কাছে এখন অতীত। আমি শুরু করেছিলাম, আর আমি এখন তাৎক্ষণিকভাবে যে কথাগুলা বলছি, আমার মুখ থেকে যে কথাটি বের হচ্ছে, বের হওয়ার সাথে সাথেই কিন্তু সেটা অতীত হয়ে যাচ্ছে।
আর যেটা অলরেডি বের হচ্ছে প্রতিটা সেকেন্ডে, এই বের হচ্ছে, এটা কিন্তু কন্টিনিউয়াস, চলমান, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যে কথাগুলো এখনো বলে পারিনি, আমি বললাম যে ক্লাস শেষ করে আপনাকে ফোনে কথা বলবো বা আপনার সাথে কিছু শেয়ার করব, আপনাকে কিছু হোমওয়ার্ক দেখাবো বা যে কোনো বিষয়ে বললাম যে আমি ক্লাসটা 20 মিনিট পরে শেষ করব, এই সময়টা কিন্তু এখনো এসে পারেনি, অনাগত। আপনি দেশে আসবেন বা অনেক কিছু, অর্থাৎ যে কাজটি ভবিষ্যতে অর্থাৎ একটু পরে হবে, ইট ইজ কল্ড ফিউচার টেন্স। ইট ইজ কল্ড ফিউচার টেন্স। মেইনলি মেইনলি হচ্ছে এই তিন প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, আর ফিউচার টেন্স অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। যেমন আমি যদি বলি আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। হুম। আচ্ছা, যদি বলা হয় আপনি বলছেন স্যার আমি 2-3 মাস পর সেপ্টেম্বর বা অক্টোবর বা নভেম্বর মাসে দেশে আসবো, মনে রাখবেন ফিউচার টেন্সে সবসময় একটা বে, বি, ব। ফিউচার টেন্সে বললাম, ফিউচার টেন্সে বে, ব। ব। হ্যাঁ, এই, হ্যাঁ, ফিউচার টেন্সের বাংলা ক্রিয়ার শেষে এই শব্দগুলো অবশ্যই থাকবে। এগুলা দেখে আপনি চিনতে পারবেন যে এগুলা ফিউচার টেন্স। বে, বি, ব। 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 হ্যাঁ, তিনটে জিনিস বলেছি। যেমন আপনি বলছেন যে স্যার আমি আগামীকাল আমার সকাল ডিউটি রয়েছে, আমি অফিসে যাব। হুম। তারপর আমি হচ্ছে রাতের খাবার একটু পরে খাবো। আমি আগামী সপ্তাহে একটি মোবাইল ফোন কিনবো। তাহলে এই যে কিনবো, অফিসে যাব, আমি একটু পরে রাতের খাবার খাবো, এটা হচ্ছে ফিউচার টেন্স। তো এখানে আমরা তিনটা ফর্ম দিয়েছি, এই তিনটা ফর্মকে, একটাকে বলা হয় V1, একটা হচ্ছে V2, আরেকটা হচ্ছে V3, আরেকটা হচ্ছে V3। হ্যাঁ, এই তিনটা ফর্ম একটু দেখি। যেমন এটা উচ্চারণ করব এস্টেল, STEAL। এস্টেল মানে হচ্ছে চুরি করা। হুম। হ্যাঁ, এটা স্টিল না, আমরা এস্টেল বলবো। এস্টেল শব্দের অর্থ হচ্ছে চুরি করা। আচ্ছা। আচ্ছা, যদি বলা হয় আমি একটা আম চুরি করি, আই স্টেল আ ম্যাঙ্গো। সে একটি মোবাইল চুরি করে, হি স্টেলস আ মোবাইল ফোন। আচ্ছা, স্টোল কখন বলতে হবে? যদি বলা হয় সে একটা মোবাইল চুরি করেছিল, হি স্টোল এ পেন, তখন স্টেল ব্যবহার করা যাবে না। কেন? ওই যে বলেছি সে একটা মোবাইল ফোন চুরি করেছিল। এই যে দেখেন, চুরি চুরি করেছিল, কখন করেছিল? গতকাল, বা 1 সপ্তাহ আগে, বা 1 মাস আগে। তাহলে চুরি করেছিল বললে এখানে আমাকে স্টোল ব্যবহার করতে হবে, হি স্টোল এ মোবাইল ফোন। তাহলে V1 ব্যবহার করব যখন বর্তমান কালের কোনো বাক্য হবে, সেখানে V1। আর V2 ব্যবহার করব যখন অতীতকালের কোনো বাক্য হবে তখন। আর এই V3 স্টোলেন, এইগুলা সর্বদা ব্যবহার করব কোনো একটা, রিয়েলি সরি ফর দিস। হুম। কি বললাম? আমি অবশ্যই পানি খাচ্ছি, পানি পাশে আছে। হুম। তো এই স্টোলেন শব্দটা ব্যবহার করব যে কোনো ধরনের পারফেক্ট টেন্সে, যেমন সে আমার মোবাইলটি চুরি করেছে, বা সে আমার মোবাইলটি চুরি করিয়া থাকবে। যে কোনো পারফেক্ট টেন্সে এই V3টা ব্যবহার করা হয় ভয়েস চেঞ্জের প্যাসিভ মুডে, এবং ব্যবহার করা হয় যে কোনো প্রকার পারফেক্ট টেন্সে। যে কোনো প্রকার পারফেক্ট, যেমন যদি বলা হয় আমি ভাত খেয়েছি, অর্থাৎ একটু আগে খেয়েছি, এগুলাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যে কাজটি একটু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, এমন বুঝালে সেই টেন্সকে প্রেজেন্ট V3 বলে। ইয়েস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয় V3 অংশ। আমি ভাত খাইয়াছি, তারা স্কুলে গিয়েছে, সে একটা চিঠি লিখেছে, বাবা বাড়ি আসিয়াছে বা এসেছে, অর্থাৎ যে কাজগুলো একটু আগে হয়েছে, এইগুলাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তখন কিন্তু এই V3 কাজে লাগে। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস, আমি কি করেছি? আমি ভাত খেয়েছি। এখানে আপনাকে ইট ব্যবহার করলেও হবে না, এট ব্যবহার করলেও হবে না, ইটেন ব্যবহার করতে হবে, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। আচ্ছা, চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করি। এখানে বলা হচ্ছে যে টেন্স প্রধানত তিন প্রকার, এটা তো আপনার মনে আছে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। হ্যাঁ, প্রতিটি টেন্সকে প্রতিটি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? আচ্ছা, তাহলে ডিরেক্ট আমি সেখানে চলে যাই।
হ্যাঁ, দেখেন আমি গঠন প্রণালীতে চলে যাই। হ্যাঁ, বলা হচ্ছে প্রথমে প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করি। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল। এই বর্তমান কালটা হচ্ছে চার ভাই। কয় ভাই? চার ভাই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা আপনার নিশ্চয়ই মনে আছে। তো দেখেন আমরা প্রথমে শিখবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শিখবো। হ্যাঁ, একই সঙ্গে পাস্ট ইনডেফিনিট শিখবো, ফিউচার ইনডেফিনিট শিখবো। একবারে আমরা তিনটা করে টেন্স শিখবো। যেমন দেখেন বলছে কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এমন বোঝালে তাকে প্রেজেন্ট সিম্পল টেন্স। মনে রাখবেন এই প্রেজেন্ট সিম্পল টেন্স এইটার অর্থ যা, ওই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অর্থ কিন্তু একই। প্রেজেন্ট সিম্পল টেন্স আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স একই কথা। সাধারণত প্রতিদিনের বা বর্তমান কালের কোনো অভ্যাস, রেগুলার হ্যাবিট, আপনি যে কাজগুলো প্রতিদিন করেন, চিরন্তন কোনো সত্য, হ্যাঁ চিরন্তন সত্য অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ। যেমন সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে ডুবে যায়, এটা কিন্তু চিরন্তন সত্য, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এমন চলছে। বৈজ্ঞানিক সত্য, বৈজ্ঞানিক সত্য কেমন? 2 আর 2 যোগ করলে 4 হয়, এটাকে বলে সাইন্টিফিক ট্রুথ। হ্যাঁ, সাইন্টিফিক ট্রুথ, সাইন্টিফিক ট্রুথ বৈজ্ঞানিক সত্য। আরেকটা আছে ঐতিহাসিক সত্য, ইংরেজিতে বলে হিস্টোরিক্যাল ট্রুথ। ঐতিহাসিক সত্য যেমন সম্রাট শাহজাহান তার স্ত্রীকে এত ভালোবাসতেন যে স্ত্রীর স্মৃতি রক্ষার্থে তাজমহল নির্মাণ করেছিলেন ভারতে, যমুনা নদীর তীরে আগ্রায়। হুম, তো বলছেন যে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ তৈরি করেছিলেন, যদিও বাক্যটা পাস্ট টেন্সে তৈরি করেছিলেন, কিন্তু এটা হচ্ছে হিস্টোরিক্যাল ট্রুথ, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কাতারে পড়বে। অর্থাৎ বলা হচ্ছে সাধারণভাবে কোনো কাজ হয় এমন বুঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে, অথবা অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য এবং বৈজ্ঞানিক সত্য হলে সেগুলোও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আপনি সহজে মনে রাখবেন সাধারণভাবে বর্তমানকালে কোনো কাজ হয়, যেমন আমি যদি বলি আমি সুমিকে ইংরেজি শেখাই, আমি ভাত খাই, আমি বই পড়ি, আমি বিদ্যালয়ে যাই, তারা মাছ ধরে, এগুলা বললে কখন করে এই কাজগুলা? বর্তমান কালে করে। আপনি বললেন যে স্যার আমি রেগুলার অফিসে যাওয়ার আগে আমি রান্না করি, স্যার আমি অফিস থেকে এসে আমি গোসল করি, আমি রেগুলার নিয়মিত আমার বাড়িতে ফোনে কথা বলি। অর্থাৎ এগুলো বর্তমান কালে সাধারণভাবে এই বাক্যগুলা হয়, এগুলোকে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। গঠন প্রণালীটা দেখেন খুবই সহজ। আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা মনে রাখবেন হচ্ছে এই স্ট্রাকচারটা, এছাড়া আর কিছু মনে রাখতে হবে না। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের ভি ওয়ান ফর্ম, যেগুলো কেবল দেখালাম, ইট এট ইটেন ডু ডিড ডান। হ্যাঁ, সাবজেক্টের পরে ভার্বের ভি ওয়ান ফর্ম, এরপরে এক্সটেনশন। আমি একটা বাক্য দেখাই, যেমন আমি স্কুলে যাই। হুম, আচ্ছা, তো প্রথম কথা আরেকটু শিখতে হবে স্ট্রাকচার শেখার আগে, বাক্যগুলা আপনাকে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কেন হচ্ছে। তো এইটা দেখতে গেলে আপনাকে প্রথমে এই জায়গাটাতে বাংলা বাক্যে এই ক্রিয়ার দিকে একটু লক্ষ্য রাখতে হবে, যে যাই। হুম, দেখেন যে বলছে যে বাংলা ক্রিয়াপদের শেষে রস্বই এ ও অন্ত্যেষ্টি এগুলো থাকে। বাংলা ক্রিয়াপদের সাথে এই অক্ষরটা থাকতে পারে, রস্বইকার, এ কার, অন্ত্যেষ্টিয়। হ্যাঁ, অর্থাৎ যাই, যায়, খায়, এমন দেখেন বলছে যে আমি স্কুলে যাই, শেষে কি অন্তর্জয়কার রস্বইকার আছে না? এই রস্বইকার, অন্ত্যেষ্টিয়, তারপরে এই যে রস্বীকার, দেখেন খেলি, এই যে লয় রস্বীকার রয়েছে, রস্বীকার মানে কিন্তু এই রস্বইকার। হ্যাঁ, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তো এই শব্দগুলো যদি থাকে, এই বর্ণ বা অক্ষরগুলো যদি থাকে বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে, তাহলে মনে রাখবেন সেইটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলেই তখন আপনার ব্রেনে কিন্তু এই স্ট্রাকচারটা চলে আসবে, যে সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন দেখেন আমি স্কুলে যাই, এখানে সাবজেক্ট কোনটি? আই, সাবজেক্ট হচ্ছে আই। এরপরে ভার্বের বেস ফর্ম বা ভি অন ফর্ম বসিয়েছি গো, ভার্বের বেস ফর্ম কি বসিয়েছি? গো, আই গো। আর এই যে এক্সটেনশন বলেছি না, এক্সটেনশন হচ্ছে এই যে টু স্কুল, এইটুকু হচ্ছে এক্সটেনশনের বাংলা অর্থ হচ্ছে বাকি অংশ। অর্থাৎ কি হবে? কর্তা সাবজেক্ট মানে
কর্তা, আর ভার্বের ভি অন ফর্ম, তারপরে হচ্ছে বাকি অংশ কর্তা ক্রিয়া কর্ম। এই বাকি অংশকে এটাকে আপনি কর্মও বলতে পারেন। যেমন আমি যদি এখানে একটা বাক্য লিখি, যেমন লিখলাম আই ই এ টি, আই ইট রাইস, আর আই সি ই, কি লিখেছি, আই ইট রাইস। দেখেন এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, আইকে বলা হচ্ছে সাবজেক্ট বা কর্তা, আর এই ইট কে বলা হচ্ছে ভার্ব বা ক্রিয়া, আর এই রাইস কে বলা হচ্ছে কর্ম। তাহলে একটা বাক্যে কি কি লাগে, কর্তা ক্রিয়া কর্ম, কর্তা ক্রিয়া কর্ম, কর্ম। কিন্তু দেখেন এখানে একটা কথা আছে, আমি বলেছি কি, বাক্যটা বলেছিলাম আমি ভাত খাই। তো দেখেন আমি ভাত খাই যা বলেছি ঠিক তাই আমি লিখবো, আমি ভাত খাই, আমি ইংরেজি কি, আই। আচ্ছা আমি ভাত খাই, ভাত ইংরেজি কি, রাইস, আর আই সি ই, আই রাইস। আমি ভাত খাই, খাওয়া ইংরেজি কি, ই এ টি। একটা ম্যাজিক দেখেন, ব্যাপারটা হচ্ছে কি, আমরা বাংলায় যেভাবে বাক্যটা বলি ইংরেজরা কিন্তু সেভাবে বলে না। যেমন এখানে লিখেছি আমি ভাত খাই, আই রাইস ইট, কিন্তু এটা বাক্যটা তো ভুল হয়ে গেল। ইংরেজিতে সাজাতে হবে কিভাবে, আমি খাই ভাত। দেখেন আমি লিখেছি কি, আই ইট রাইস, আমি খাই ভাত, কি হবে, আমি খাই ভাত। আই ইট রাইস, বাংলা কি বলেছিলাম, আমি ভাত খাই। তো বাংলায়, বাংলায় যা বলেছিলাম তাই যদি লেখা হয় তাহলে এভাবে লিখতে হতো, আমি ভাত খাই, আই রাইস ইট। কিন্তু ইংরেজিতে সাবজেক্টের পরে ভার্ব দিতে হয়। আপনি যখন একা একা মনে মনে কোনো বাক্য লিখবেন তখন এই সূত্রটা মনে রাখবেন যে সাবজেক্টের পরে ভার্ব দিতে হয়। আমি ভাত খাই অর্থাৎ আমি খাই ভাত। আপনি মনে মনে বলছেন যে স্যার আমি প্রতিদিন অফিসে যাই, আমি অফিসে যাই, কিভাবে সাজাতে হবে, আমি যাই অফিসে, আই গো, আমি যাই টু অফিস, আই গো টু অফিস। কিন্তু আমি অফিসে যাই এইভাবে যদি লেখেন তাহলে এমনটি লেখা লাগে, আই অফিস গো, কিন্তু এটা তো বাক্য হয় না। ঠিক আছে, সুন্দর একটা নিয়ম না? তো এটা মনে রাখবো আমরা, হ্যাঁ। তাহলে এখানে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। আরো একটা দেখেন, সে স্কুলে যায়, সে স্কুলে যায়, আপনি নিজে নিজে বলেন এটা কিভাবে হলো। এখানে সাবজেক্ট হচ্ছে সে, সাবজেক্ট হচ্ছে সে হি, তারপরে ভার্বের বেস ফর্ম হচ্ছে গো, আর এখানে এস হয়েছে কেন, এই হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে ভার্বের পরে ইএস হয়েছে, হি গোস টু স্কুল। কিন্তু যদি বলতাম আমি স্কুলে যাই, আই হচ্ছে ফার্স্ট পারসন প্রথম পুরুষ, এই জন্য গোজ হতো না, তখন হতো আই গো টু স্কুল। কিন্তু এখানে যেহেতু সে রয়েছে তখন হবে হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল। দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স আমার মনে হয় আপনার ক্লিয়ার। একই সঙ্গে আমি এই প্রেজেন্ট সিম্পলের সঙ্গে আমি ঠিক এর একটা ভাই আছে পাস্ট ইনডেফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন চলুন দেখি পাস্ট ইনডেফিনিট টেন্স। দেখেন, হ্যাঁ একেবারে সহজ, হ্যাঁ। আচ্ছা, পাস্ট ইনডেফিনিটটাও সহজে বুঝতে পারবেন, সেটা হচ্ছে কেমন, বলা হচ্ছে যে কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল কিন্তু তার ফল আর এখন বিদ্যমান নেই। আপনি বলছেন যে স্যার আমি গতকাল ভাত খেয়েছিলাম, সে ভাত কিন্তু আপনার পেটে এখন আর নাই, এটা অতীত হয়ে গিয়েছে। আপনি বলছেন যে স্যার আমি গতকাল অফিসে গিয়েছিলাম, অর্থাৎ অনেক আগে যে কাজ হয়েছিল এখন কিন্তু তার কোনো রেজাল্ট আর নেই। এরূপ বুঝালে সেগুলাকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলে অথবা পাস্ট সিম্পল টেন্স বলে। প্রেজেন্ট টেন্সে কি বলেছিলাম, কোনো কাজ সাধারণভাবে বর্তমান কালে হয়, আর এখানে কি বলতেছি, কোনো কাজ, কোনো কাজ অতীতকালে সাধারণভাবে হয়েছিল। যেমন দেখেন এখানে তিনটা বাক্য লিখেছি, সে একটি ছবি এঁকেছিল, সে একটি গাড়ি চালিয়েছিল, সে ইংরেজিতে কথা বলেছিল। অর্থাৎ এটা হতে পারে এক সপ্তাহ আগের ঘটনা, এক মাস আগের ঘটনা, অথবা এক বছর আগের ঘটনা। এগুলো অতীতে হয়ে গিয়েছে, হ্যাঁ, অতীতে হয়ে গিয়েছে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে যে পাস্ট ইনডেফিনিট টেন্স, হ্যাঁ, অথবা পাস্ট সিম্পল টেন্স। কিভাবে আপনি শিখবেন, এইগুলা দেখবেন বাংলা ক্রিয়ার শেষে এই অক্ষর বা বর্ণগুলো থাকে, লাম, লে, লেন, নি, নাই। অর্থাৎ আমি যদি ছন্দ দিয়ে বলি, লাম লেম ল, তাম তেম ত, এইগুলা থাকবে বাংলা ক্রিয়ার শেষে। লাম, লে, লেন, নি, নাই। নাই কেমন, দেখেন যদি বলছি সে একটা ছবি এঁকেছিল, দেখেন শেষে কিন্তু লয়কার রয়েছে বা ল রয়েছে, সে একটা ছবি এঁকেছিল। সে গাড়ি চালিয়েছিল, সাধারণভাবে বাংলা ক্রিয়ার শেষে এই লাম। আমি গতকাল ভাত খেয়েছিলাম, হ্যাঁ, তারপরে
বাবা বাড়িতে আসেনি, এই যে নৈরস্যিকার দন্ত নৈরস্যি এগুলা থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। এর গঠন প্রণালীটাও ওই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মতো, কিন্তু সামান্য একটু পার্থক্য কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের পরে যেমন ভার্বের ভি ওয়ান ফর্ম বসেছিল, এখানে বসাতে হবে সাবজেক্টের পরে ভার্বের ভি টু ফর্ম, আর কোনো পরিবর্তন হবে না। যেমন দেখেন, হ্যাঁ, যদি বলি এইটা যদি আমি প্রেজেন্ট ইনডেফিনিট, যেমন এখানে কি আছে, সে একটা ছবি এঁকেছিল, এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বলি সে একটা ছবি আঁকে, তখন বাক্যটা কি লেখা লাগে, হি ড্রস এ পিকচার, ড্র, DRAW, ড্র এর পরে এস। কিন্তু যখন দেখেন আমি পাস্ট টেন্সে লিখেছি, পাস্ট ইনডেফিনিট, সে একটা ছবি এঁকেছিল, এই জন্য আপনাকে বলি ওই ভার্ব ফর্ম গুলো মুখস্থ করতে হবে, এই যে ড্র, ড্রিউ, ড্রন, হ্যাঁ এগুলো আছে। তো সে একটা ছবি এঁকেছিল, ড্র মানে হচ্ছে আঁকা, এর ভি টু ফর্ম দেখেন ড্রিউ, এর ভি টু ফর্ম কি হবে, ড্রিউ। সে একটা ছবি এঁকেছিল, হি ড্রিউ আ পিকচার। সে একটা গাড়ি চালিয়েছিল, ড্রাইভ মানে গাড়ি চালানো। যদি বলতাম, আমি যদি এই বাক্যটা বলি সে একটা গাড়ি চালায়, তখন আপনি লিখতেন হি ড্রাইভ এ কার, হ্যাঁ বেস ফর্ম বি অন ফর্ম দিতেন। কিন্তু এখানে বলেছি সে একটা গাড়ি চালিয়েছিল, এখানে লিখতে হবে হি ড্রোভ এ কার। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের বি অন ফর্ম বসে, আর পাস্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের ভি টু ফর্ম বসে, এছাড়া আর কোনো পরিবর্তন হবে না। বুঝেছেন? আচ্ছা, এই দুইটা টেন্স, অবশ্যই কয়েকটা না অনেকগুলা বাক্য বানাবেন। আমরা যদি দুইটা টেন্স, অবশ্যই দুইটা, দুইটা টেন্স করেও, হ্যাঁ হ্যাঁ অবশ্যই করবেন। আপনি এতটুকু আমার জন্য করতে পারবেন আমি জানি, সময় বের করতে হবে, হ্যাঁ 24 ঘন্টার ভিতরে। প্রয়োজনে কম খেতে হবে, কম ঘুমাতে হবে, কিন্তু জীবনের যে গোল, জীবনের যে ডেস্টিনেশন, এটা আপনাকে পূরণ করতেই হবে। সফলতা, সফলতা সহজে ধরা দেয় না, হ্যাঁ সফলতা অর্জন করে নিতে হয়। দেখবেন পৃথিবীতে কেউ কিন্তু সহজে যে কোনো জিনিস মানে খুব